নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই দিনটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঝটপট আজকে কাজকর্মগুলো শেষ করে ফেলেছি। তারপর একটু নিজের জন্য চা বানিয়ে খেয়ে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুপুরের জন্য রান্না করব, তো এখানে ভাতের জন্য জলটা আগে বসিয়ে দিয়েছি আর এদিকে চাল আর ডালটা একটু মেপে নিচ্ছি। তারপর চাল আর ডাল ধুয়ে ওটাকে দিয়ে দেব। ভাত একদিকে আর একদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো আগে কেটে গুছিয়ে নেব, কারণ সবজিগুলো কেটে গোছানো থাকলে রান্নাটা করতে ভীষণই সুবিধা হয় আর ঝটপট রান্নাটাও হয়ে যায়। এদিকে এই যে ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে আর এদিকে প্রেসার কুকারে ডালটা দিয়ে দেব। একটা সিটি পড়লে ওটাকে বন্ধ করে দেব, তারপরে ওই ভাপেই ওটা সেদ্ধ হয়ে যাবে। বেশি সিটি দিলে আবার অতিরিক্ত গলে গেলে খেতে ভালো লাগে না। আর ভাতের জন্য যে জলটা গরম করে নিয়েছি সেটার জন্য ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডালের মধ্যে এইভাবে যদি সেদ্ধর সময় একটু কাঁচা লঙ্কা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়, কারণ ঝালটা একেবারে গলে গিয়ে ডালের মধ্যে মিশে যায়। তো এটা আস্তে আস্তে হতে থাক। এবার আমি এদিকে সবজিটা কেটে গুছিয়ে নিই, কারণ আজকে নিরামিষ রান্না হবে। আর এদিকে ঝিঙে যেহেতু হবে, ঝিঙে কাটতে একটু বেশি সময় লাগে, সেই জন্য ঝিঙেটাকে আগে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। ভাত আর ডাল হতে হতেই আমার যে কোনো একটা সবজি কাটা হয়ে যাবে, তারপর ওটাকে বসিয়ে দেব। আবার যদি নাই হয় তাহলে আমি ডালটাকে করে নেব। এইভাবে চটজলদি করে রান্না করে নেওয়ার চেষ্টা করি। আগে থেকে গুছিয়ে করতে গেলে সময় অনেকটা বেশি লাগে। আমি কি করি, এইভাবে একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা জন্য জোগাড় করে নিই। তো আজকে ভাবছি একটু রান্নাঘরটা গোছাবো, তো সেই জন্য ঝটপট করে রান্নাটা শেষ করে নিচ্ছি। প্রত্যেক দিন রান্না করার পরে রান্নাঘরটাকে হালকা করে তো মুছেই নিই। আজকে ভাবছি একটু ভালো করে পরিষ্কার করে নেব। যেদিন আসলে নিরামিষ রান্না থাকে সেদিন তো তেমন বেশি রান্না করতে সময় লাগে না, ওই দিনগুলো করে রান্নাঘরটাকে একেবারে সুন্দর করে মুছে নিই। আর যেদিন হাতে একটু কম সময় থাকে সেদিন একটু হালকা করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেক দিন যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। তো এদিকে ডালটাও হয়ে গেছে সেদ্ধ, ওদিকে ভাতটা হতে একটু টাইম লাগবে, তো সেই জন্য ঝিঙেটা বসিয়ে দিচ্ছি। ঝিঙে আলুর পোস্ত আর ডাল হলে বাঙালিদের আর কিছুই লাগে না, সাথে যদি থাকে একটু ঘি, ব্যাস দুপুরের খাবারটা যেন জমেই যাবে। আর ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয়, এই জন্য গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হাইতে করে দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায়। আর এই সময় ঢাকাটা একটু খোলা রেখে একটু ফুটিয়ে নিয়েছি, মানে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঢাকাটা দেব। তো ঝিঙে আলুর পোস্ত আমার হয়ে গেছিলো। ছেলে একটু বায়না করছিল ওর খাবে বলে, তো সেই জন্য ওকে খাইয়ে দিয়ে এসে ঝিঙে আলু পোস্তটা করে নিয়েছিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেছে। এবার একটু নিম পাতা আর আলু বেগুন দিয়ে একটু ভাজা বানাবো। গরমের সময় তো একটু তেতো না হলে মুখে যেন স্বাদই লাগে না। আবার নিরামিষ দিন যদি হয় তাহলে তো একটু তেতো অবশ্যই পাতে থাকা দরকার। আর নিম বেগুন খাওয়া তো খুবই ভালো শরীরের পক্ষে। নিম বেগুনটা করতেও বেশি সময় লাগে না, শুধু নিম পাতাগুলোকে আগে তেলে ভেজে নিয়ে বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে দিলে হয়ে যাবে। এই গরমের মধ্যে রান্নাঘরের কাজকে অনেক বেশি সহজে করে নেওয়ার জন্য নিজেকে অনেকটা
ভেবেচিন্তে কাজকর্মগুলো সেরে নিতে হয়, না হলে কিন্তু ভীষণই অসুবিধায় পড়তে হয়। কারণ এই গরমের মধ্যে আবার রান্নার ঘরে ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে কিন্তু প্রচণ্ড অসুবিধে হয়। আর এতটা পরিমাণে ঘাম হয় যে জলটাও ঠিক মতো খাওয়া হয় না, পরে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এদিকে দেখলাম ফ্রিজের মধ্যে পটলগুলো অনেক দিন এসেছিলো, তো ওটা পেকে গেছে। পাকা পটলটাকে ফেলে না দিয়ে এভাবে যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। কিছুই না, শুধু পটলগুলোকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে তেলের উপর একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। তারপর আমি যে ঝিঙে পোস্তর জন্য পোস্তটা বাটা করেছিলাম তার সঙ্গে একটু সর্ষে দিয়ে ওই বাটাটা দিয়ে দিয়েছি। টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আবার আমিষের দিনে রান্না করলে পেঁয়াজও দেওয়া যেতে পারে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানেন তো, গরম ভাতের সাথে। আর এই যে রান্নাঘরটাকে এবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু রান্নাঘর জায়গাটা একটা ইমোশান, যেহেতু দিনের বেশিরভাগ সময়টা ওখানেই কাটে। আর সেই জায়গাটাকে ঘিরে প্রত্যেকটা মেয়ের একটা আলাদা স্বপ্ন থাকে, রান্নাঘরটা যাতে সুন্দর পরিপাটি গোছানো এবং সমস্ত জিনিসপত্রে যেন পরিপূর্ণ থাকে, হাতের কাছে যে কোনো জিনিস খুঁজলেই যেন পাওয়া যায়। তো আমিও সেইভাবে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে যে কৌটোগুলোতে রান্না করি সেগুলো প্রত্যেক দিন রান্নার শেষে একটু মুছে নিই, কারণ রান্না করার সময় হলুদ আর নুন কৌটোর মধ্যে এমনি লেগে যায়। তো সেগুলো যদি থেকে যায় কৌটোতে দাগ হয়ে যাবে আর দেখতেও খারাপ লাগবে। সেজন্য প্রত্যেক দিন রান্নার শেষে একটু এইভাবে মুছে নিই। প্রত্যেক দিন মুছে রাখলে কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিসপত্র তেল চিটচিটের হাত থেকে কিন্তু বাঁচা যায়। আর কোনো জিনিস ধরতে গেলে যখন হাতে তেলের চিটে লাগে তখন কিন্তু খুবই খারাপ লাগে। যেহেতু রান্নাঘরে কিচেন চিমনি নেই সেজন্য একটু বেশি করেই এগুলো যত্ন নিতে হয়। আর এই স্ট্যান্ডটার মধ্যে যেহেতু মশলার কৌটোগুলো রেখেছি সেই জন্য নিচটা পরিষ্কার করতে গেলে খুবই সুবিধা হয়, শুধু ওইটা টেনে নিয়ে একটু ঝেড়ে আনলেই হয়ে যায়। নাহলে যদি এখানে শুধু কৌটোগুলো থাকতো তাহলে আমাকে এক একটা কৌটো সরিয়ে মুছতে অনেকটাই সময় চলে যেত। ওপরের দিকটা মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে গ্যাস ওভেন আর এই যে রান্নাঘরে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রেখেছি ওগুলোকে একটু পরিষ্কার করে নেব, কারণ ওগুলোতেও প্রচুর পরিমাণে তেলের চিটে লাগে, যেহেতু একেবারে গ্যাস ওভেনের পাশে থাকে। তো ওই জন্য এবার এই গ্যাসটাকেও খুব ভালো করে মুছে নেব। বাড়িঘর যেমনই হোক না কেন তাকে যদি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কুঁড়ে ঘরও যেমন রাজপ্রাসাদে পরিণত হয়, সেই রকম কোনো জিনিস যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু রাজপ্রাসাদটাও একদিন ভগ্নপ্রায় হয়ে ধ্বংসের মুখে চলে যায়। তো এদিকে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলোকে একটু গুছিয়ে রেখে দেব, কারণ এখনও অনেক থালা বাসন ধোয়ার বাকি আছে। তো সেই জন্য এই গামলার মধ্যে থালা বাসনগুলো রাখি। আসলে আমার এই রান্নাঘরে থালা বাসন রাখার মতো কোনো র্যাক বা কোনো কিছু নেই, ওই জন্য এর মধ্যেই যেহেতু রাখি সেই জন্য একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখছি পরে যদি হয় একটা বাসন রাখার র্যাক কিনবো, কারণ থালা বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে ভীষণই খারাপ লাগে। আর এই যে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলোকে এবার ভালো করে ধুয়ে মেজে উপর করে দেব। জল ঝরে গেলে ওটাকে আবার জায়গায় রাখবো, কারণ জল সমেত যদি রেখে দিই তাহলে আমাদের এই কলের জলে এতটা পরিমাণে আয়রন যে পুরো বাসনটাই সাদা হয়ে যাবে। ওই জন্য জল ঝরতে আগে দিই, তারপরে তুলে রাখি। না হলে কি করি, থালা বাসন ধোয়ার পরে যদি সময় থাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই। আর প্রত্যেক দিন রান্না করার পর এই বেসিনটাকে খুব ভালো করে মেজে নিই, তাহলে দেখেছি বেসিনটা খুবই চকচকে থাকে।
এইভাবেই প্রত্যেক দিন সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। জানি না কতটা গুছিয়ে করতে পারি, কিন্তু চেষ্টা করি সুন্দরভাবে সমস্ত কিছু সময়ের মধ্যে শেষ করার জন্য। আর এদিকে এই দরজাটাও একটু মুছে নিচ্ছি, কারণ তেল চিটচিটে যখন সব জায়গায় থাকে তখন দরজাটাকেও কেন বাদ দেব। দরজাটা যখন খোলা হয় কিংবা বন্ধ করা হয় তখনও হাতের ধুলোবালি এটা সেটা লেগে দরজাটাও নোংরা হয়ে যায়। এবার রান্নাঘরটাকে মুছে নেব, তাহলে আমার রান্নাঘরটা সুন্দরভাবে আজকের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আমার সফলতার দিকে এগিয়ে যেতে পারি। এই যে দেখুন, এই যে আমার রান্নাঘরটা সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবেই প্রত্যেক দিন পরিষ্কার করে নিতে পারেন। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্ত। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।